এই দুজনকে গাড়ির ভিতর ঢোকা এবং থানায় নিয়ে চলো, সেখানে আমরা দেখাবো। এখন এদের সেই লকআপে ঢোকাও যেখানে আমার মা এবং বোনকে রেখেছিল। জি ম্যাডাম। সকালের নরম আলোয় যখন গ্রামের পথগুলো এখনও ঘুম ভাঙেনি, ঠিক তখনই এক অসহায় মা মেয়ের জীবনে নেমে এলো অকল্পনীয় অত্যাচারের ছায়া। জেলার গর্বিত এএসপি বৈশালী সিংয়ের ছোট বোন রাধিকা সিং, যে কলেজের উজ্জ্বল ছাত্রী হয়েও মায়ের কষ্ট লাঘব করতে এসেছিল, আর তার মা কমলা দেবী দুজনে মিলে ট্র্যাক্টরে আখ বোঝাই করে চিনির কলের দিকে রওনা দিয়েছিলেন। এ যেন সাধারণ মানুষের সংগ্রামের এক ছোট্ট ছবি, কিন্তু এই ছবিতেই লুকিয়েছিল এক ভয়ানক ঝড়ের সূচনা। কে জানত এই নিরীহ যাত্রা শেষ হবে পুলিশের নির্মম অহংকার আর অমানবিকতার শিকার হয়ে, এবং শেষ পর্যন্ত সেই অহংকারের পতন ঘটাবে সেই একই ব্যবস্থার এক সৎ অফিসারের হাতে, যার রক্তে মিশে আছে একই পরিবারের ভালোবাসা ও ন্যায়ের আগুন। আপনাদের ভালোবাসা আর সমর্থন ছাড়া এই পথ চলা সম্ভব নয়, তাই অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারে যুক্ত হন। আজকের ভিডিওটি আপনি কোন শহর বা দেশ থেকে দেখছেন নিচে কমেন্ট করে লিখে জানান, আমি সবার কমেন্ট পড়ি। আগের ভিডিওতে কমেন্ট করেছিলেন বরিশাল থেকে জাহিদ, কলকাতা থেকে তমা। সকালের সময় জেলার এএসপি বৈশালী সিংয়ের ছোট বোন রাধিকা সিং এবং তার মা কমলা দেবী ট্র্যাক্টরে আখ নিয়ে চিনির কলে বিক্রি করতে যাচ্ছিলেন। রাধিকা সিং কলেজের ছাত্রী ছিল, যে মায়ের হাত বাড়াতে এসেছিল, এবং তার বড় বোন বৈশালী সিং এই জেলারই একজন খুব বড় এএসপি অফিসার ছিল। যেই তারা ট্র্যাক্টর নিয়ে কিছু দূর গেল, সামনে রাস্তায় একটা পুলিশ ব্যারিয়ার লাগানো ছিল। ইন্সপেক্টর রমাকান্ত সিন্ধে তার দুজন হাবিলদারের সাথে রাস্তায় আসা যাওয়া করা প্রত্যেককে জোর করে চালান কাটছিল এবং তাদের কাছ থেকে গুন্ডার মতো জোর করে টাকা আদায় করছিল। যখন রাধিকা সিং এবং কমলা দেবী তাদের ট্র্যাক্টর নিয়ে সেখানে পৌঁছলেন, তখন ইন্সপেক্টর রমাকান্ত সিন্ধে তাদেরও গুন্ডার মতো হাতের ইশারা করে থামালো এবং গর্জন করে বলল, এ মেয়ে, ট্র্যাক্টর সাইডে লাগা এবং ফটাফট গাড়ির কাগজ দেখা। রাধিকা ট্র্যাক্টর থামালো, মা মেয়ে দুজন ট্র্যাক্টর থেকে নেমে এলো এবং বলল, জি সাহেব, আমরা ফসল কাটার পর এখানেই পাশের চিনির কলে নিয়ে যাচ্ছি। যদি কাগজ দেখাতে হয় তাহলে আমাদের কাছে সব কাগজপত্র আছে। রমাকান্ত সিন্ধে তার দিকে তাকিয়ে ঠাট্টা করে বলল, ওহো, বড় হিরোইন বন রহি হ্যায়, এবং এই ভিকারিনীর মতো দেখতে বুড়িকে? রাধিকা বলল, এটা আমার মা। তখন রমাকান্ত সিন্ধে অহংকার করে বলল, তোমরা এই আখের আড়ালে কিছু লুকিয়ে তো নিয়ে যাচ্ছ না? রাধিকা বলল, স্যার, আপনি যদি আমার গাড়ির তল্লাশি চান তাহলে আনুষ্ঠানিকভাবে করুন, কিন্তু আমাকে এবং আমার মাকে অপমান করার কোনো অধিকার আপনাদের নেই। তখনই একজন সিপাহী ট্রেলার থেকে আখ টেনে নিয়ে আখ চিবিয়ে হেসে বলল, স্যার, চেহারা দেখো এদের, এমন বলছে যেন এর বাপ ডিএম হয়। আরেকজন সিপাহী আরও অশ্লীল ভঙ্গিতে বলল, স্যার, আমার তো এই মা মেয়ে দুজন ধন্দা করা মনে হচ্ছে। এই কথা রাধিকার হৃদয়ে বিঁধল, তার চোখ লাল হয়ে উঠল। সে গভীর শ্বাস নিয়ে বলল, জিভ সামলাও, এটা আমার মা, আমাদের কাছে সব কাগজপত্র আছে, এখন শুধু তোমার কাজ করো। কারো সম্পর্কে এমন কথা পুলিশের মুখ থেকে শোভা পায় না। এতক্ষণে ইন্সপেক্টর রমাকান্ত সিন্ধে রাগে আগুনের মতো জ্বলে উঠল এবং বলল, আবে চুপ, তোর মতো মেয়ে আমাদের শেখাবে? আমাদের আইন শেখাস না, আমাদের ভালোভাবে জানা আছে কে ঠিক আর কে না। চল তাড়াতাড়ি কাগজ বের কর। রাধিকা ট্র্যাক্টরের ডিগ্গি থেকে লাইসেন্স এবং কাগজপত্র বের করে রমাকান্ত সিন্ধেকে দিল। রমাকান্ত সিন্ধে কাগজগুলো না দেখেই ছিঁড়ে ফেলে দিয়ে গর্জন করে চিৎকার করে বলল, আবে মূর্খ মেয়ে, আমাদের বোকা বানাচ্ছিস? নকল কাগজ দেখিয়ে ভাবছিস এভাবেই ছেড়ে দেব? আমাদের সাথে চালাকি করছিস? রাধিকা রেগে গেল এবং বলল, স্যার, এটা কি অসভ্যতা? আমার সব অরিজিনাল কাগজ ছিল, আপনি কেন ছেড়ে ফেললেন? আপনাকে কে অধিকার দিয়েছে যে পুলিশ হয়ে মানুষের সাথে এমন অসভ্যতা করবেন? এত শুনে ইন্সপেক্টর রমাকান্ত সিন্ধে এগিয়ে এসে কোনো দ্বিধা ছাড়াই রাধিকার মুখে একটা জোরদার থাপ্পড় মারল। তার আওয়াজ এত জোরে ছিল যে পুরো রাস্তায় নীরবতা নেমে এলো। রাধিকার মাথা ঘুরে গেল, চোখে জল ভেসে উঠল। একটা মেয়ে যে একই জেলার একজন এএসপির বোন ছিল, আজ সেই জেলাই পোশাক পরা কিছু গুন্ডার হাতে অপমানিত হচ্ছে। তার মা কমলা দেবী চিৎকার করে উঠলেন এবং এগিয়ে এসে বললেন, এই আমার মেয়েকে কেন মারলি তুই? আমাদের চিনিস না যে তুই কার উপর হাত তুলেছিস? রমাকান্ত সিন্ধে তাদের ধাক্কা দিয়ে ধমক দিয়ে বলল, চুপ ভিকারিন, বেশি বলবি তো তোকেও এমন থাপ্পড় মারব। দুজন সিপাহী শয়তানি হাসি দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, বড় তেজ বোন রেহি থি, দেখো সব তেজ বেরিয়ে গেছে। রাধিকার রক্ত ফুটে উঠল এবং তার হাত থাপ্পড়ে জবাব দেওয়ার জন্যে উঠল, কিন্তু আবার সেখানেই থেমে গেল।
সে জানত যে যদি সে এই গুন্ডাদের ওপর হাত তোলে তাহলে ঘটনা আরও খারাপ হয়ে যাবে এবং রাস্তায় তামাশা দেখতে ভিড় জমে গিয়েছিল কিন্তু কারও সাহস ছিল না যে এগিয়ে এসে কিছু বলে সেই ভিড়ের মধ্যে একটা যুবক ছেলে এগিয়ে এসে ইন্সপেক্টরকে বলল, স্যার, এসব ভুল, আপনি এদের সাথে এমন দুর্ব্যবহার করতে পারেন না। তখন ইন্সপেক্টর রাগে কাঁপতে কাঁপতে বলল, কেন, এটা তো রাখেল যে ন্যায়ের পাঠ পড়াচ্ছিস? চল, ভাগ এখান থেকে। তারপর রমাকান্ত সিন্ধে চিৎকার করে বলল, এই দুজনকে গাড়ির ভিতর ঢোকা এবং থানায় নিয়ে চলো, সেখানে আমরা দেখাবো পুলিশের পাওয়ার কি হয়। 3 জন পুলিশ তাদের ধাক্কা দিয়ে জিপে ঢোকাতে লাগল। জিপে রাধিকা তার মা কমলাকে বুকে জড়িয়ে বসেছিল। কমলা দেবী কাঁদছিলেন এবং মেয়ের মুখে পড়া থাপ্পড়ের দাগ দেখে ফুপিয়ে কাঁদছিলেন। রাধিকার চোখ আকাশের দিকে স্থির ছিল, মুখে নীরবতা ছিল, কিন্তু হৃদয়ে একটা আগুন জ্বলে উঠেছিল। সে জানত যে এই অপমান চুপচাপ সহ্য করবে না। থানায় পৌঁছতেই রমাকান্ত সিন্ধে মোচে তার দিতে দিতে গর্জন করে বলল, আবে হাওয়ালে ঢোকা দে এই দুজনকে, সকাল পর্যন্ত সব অহংকার বের করে দেব, তারপর দেখব এদের অকাত। 2 জন সিপাহী ধাক্কা মেরে মা মেয়েকে একটা দুর্গন্ধযুক্ত কোঠরিতে বন্দি করে দিল। দরজা বন্ধ হতেই কোঠরির দেওয়ালে তাদের শিশকির গুঞ্জন বাজতে লাগল। কিন্তু এই পুলিশদের জানা ছিল না যে বাইরে এমন একটা ঝড় দাঁড়িয়ে আছে যার কানে সামান্য খবর পড়লেই তাদের থানাসহ পুরো জীবন উলটপালট হয়ে যেতে পারে। কমলা দেবী কাঁদতে কাঁদতে বললেন, বেটি, এরা আমাদের কোথায় বন্দি করে রেখেছে, এখন কি হবে? রাধিকা তার মাকে জড়িয়ে ধরল, তার নিজের চোখেও জল ছিল। মা, তুমি চিন্তা করো না, শুধু কিছুক্ষণের কথা, সব ঠিক হয়ে যাবে। কমলা দেবীর শ্বাসকষ্টের রোগ ছিল। রাধিকা সিন্ধে মায়ের অবস্থা দেখে বুঝল। সে দৌড়ে চিৎকার করতে লাগল, তাড়াতাড়ি আমার মাকে এখান থেকে বের করো, তার দম বন্ধ হয়ে যাচ্ছে, মরে যাবে। রাধিকা সিন্ধে জোরে জোরে চিৎকার করতে লাগল। কাছের অফিসে পা তুলে বসে থাকা ইন্সপেক্টর রমাকান্ত সিন্ধের কানে যখন এই আওয়াজ পড়ল তখন সে শুনে উপেক্ষা করতে লাগল এবং তারপর হঠাৎ রাগে উঠে দাঁড়াল এবং অন্ধকার কোঠরিতে গিয়ে বলল, এমে, কি তুই বকবক লাগিয়ে রেখেছিস, সব শান্তি নষ্ট করে দিলি। রাধিকা সিন্ধে বলল, দেখো, আমার মায়ের অবস্থা খুব খারাপ, সে শ্বাস নিতে পারছে না, তাকে এখান থেকে বের করে দাও। ইন্সপেক্টর রমাকান্ত সিন্ধে কমলা দেবীর দিকে তাকিয়ে তারপর বলল, এখানেই মরতে দেই বুড়িকে, যাই হোক 2-4 দিনে টপকেই যাবে, তুই কি করবি এটাকে বাঁচিয়ে? রাধিকা সিন্ধে যখন এটা শুনল তখন সে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারল না এবং ইন্সপেক্টরের মুখে একটা জোরদার থাপ্পড় মারল। ইন্সপেক্টর কয়েক মুহূর্ত তার মুখে হাত দিয়ে নিজেকে দেখতে লাগল যে একজন ইন্সপেক্টরকে সে থাপ্পড় মেরেছে এবং এখন ইন্সপেক্টর আগুনের মতো রেগে গিয়ে রাধিকা সিন্ধের চুলের খোপা ধরে নিয়ে তাকে টেনে জেল থেকে বাইরে আনতে লাগল। কমলা দেবী যখন এটা দেখলেন তখন চিৎকার করতে লাগলেন, ছেড়ে দে আমার মেয়েকে, ছেড়ে দে। কিন্তু ইন্সপেক্টর রমাকান্ত সিন্ধে কোনো কথা শোনেনি। সে রাধিকা সিন্ধেকে মারতে মারতে টেনে তার সাথের স্পেশাল রুমে নিয়ে গেল। ভিতরে ঢুকতেই সে দরজা লক করে দিল এবং রাধিকা সিংকে একদম জোরে মাটিতে ধাক্কা দিয়ে ফেলে দিল। এ মেয়ে, তুই মৃত্যুকে দাওয়াত দিয়েছিস? এমন কখনো হয়নি যে ইন্সপেক্টর রমাকান্ত সিন্ধের উপর কেউ হাত তুলেছে। তুই সামান্য কীট পতঙ্গ আর একজন ইন্সপেক্টরের উপর হাত তুলছিস? রাধিকা সিং উঠে বলল, দেখো, তুমি এটা একটা অবৈধ কাজ করছো এবং তুমি আমার মাকে খারাপ বলেছ, তাই আমি এটা করেছি, তোমার এটা করার কোনো অধিকার নেই। রমাকান্তের চোখ লাল হয়ে গেল। সে একটা জোরদার থাপ্পড় রাধিকা সিংয়ের মুখে মারল। সে ঘুরে পিছনে পড়ে গেল। এই বড় এসেছে, তুই আমাকে ইন্সপেক্টরকে আইন শেখাবি? ওদিকে অন্ধকার কোঠরি থেকে কমলা দেবী লাগাতার আওয়াজ দিচ্ছিলেন, ছেড়ে দে আমার মেয়েকে, ছেড়ে দে। রাধিকা সিংয়ের কানে যখন এই আওয়াজ পৌঁছল তখন সে হঠাৎ উঠে ইন্সপেক্টরের পায়ে পড়ে গেল এবং বলল, দেখো, তুমি আমার মাকে ছেড়ে দাও, তাকে হাসপাতালে নিয়ে যাও, তার শরীর খারাপ, তার দম বন্ধ হয়ে যাবে, সে মরে যাবে। কিন্তু ইন্সপেক্টর রমাকান্ত সিন্ধে রাধিকা সিংকে লাথি মেরে বলল, মরে যাবে, মরতে দে বুড়িকে, ধরতি থেকে কিছু তো বজ কম হবে। মায়ের সম্পর্কে এই কথা শুনে রাধিকা সিংয়ের অস্তিত্বে বিদ্যুৎ বয়ে গেল। তখনই তার মনে তার বোন বৈশালীর কথা মনে পড়ল, যে এই জেলারই এএসপি অফিসার। রাধিকা হঠাৎ উঠে দাঁড়াল এবং ইন্সপেক্টরকে বলতে লাগল, দেখো, আমার সাথে যা করার করে নাও, কিন্তু আমার মাকে তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাও। যদি তার কিছু হয়ে যায় তাহলে তুমি এবং তোমার এই পুরো থানার পুলিশরা সারা জীবন তার শাস্তি ভোগ করবে, সবার পোশাক খুলে যাবে। ইন্সপেক্টর রমাকান্ত সিন্ধে যখন এটা শুনল তখন সে খড়খড় করে হাসতে লাগল এবং অহংকার করে বলল, তো 2 টাকার ছোকরি আমাদের পোশাক খোলাবে? ইন্সপেক্টরের না সেই বুড়ি খোস্ত খোলাবে? এখন মরতে দে এই বুড়িকে, আমিও দেখি কার এত সাহস যে ইন্সপেক্টর রমাকান্ত সিন্ধের ওপর হাত তুলতে পারে। তখনই কমলা দেবীর আরেকটা জোরদার আওয়াজ এলো।
রাধিকা সিং যখন এটা শুনল তখন সে ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে কমরা থেকে বাইরে যেতে লাগল, কিন্তু রমাকান্ত সিন্ধে তাকে পিছনে কমরায় ধাক্কা দিয়ে বলল, এই বুড়ি এত তাড়াতাড়ি মরবে না, আগে ওকে ঠিকানা লাগাই, তারপর দেখি তোকে। ইন্সপেক্টর কমরা থেকে বাইরে বেরিয়ে এলো এবং বাইরে থেকে কুণ্ডি লাগিয়ে দিল। রাধিকা সিং ভিতর থেকে দরজা পিটতে লাগল, খোলো দরজা, আমাকে আমার মায়ের কাছে যেতে দাও। কিন্তু ইন্সপেক্টর তার অফিসে গিয়ে আরাম করে বসল। এতক্ষণে কমলা দেবীর আওয়াজও আসা বন্ধ হল না, কিন্তু এবার তাদের আওয়াজ দুঃখে দুর্বল হয়ে এসেছিল। ইন্সপেক্টর রমাকান্ত সিন্ধে যখন এটা শুনল তখন বলল, আজ জানি না বুড়ি কখন মরবে, এবং বলে সেখানেই অফিসে চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ল। কমলা দেবী এভাবে আওয়াজ দিতে দিতে হঠাৎ মাটিতে ঢলে পড়লেন, শ্বাস ধীর হয়ে গেল এবং সে অজ্ঞান হয়ে শুয়ে পড়লেন। কিছুক্ষণ পর যখন ইন্সপেক্টর রমাকান্ত সিন্ধের চোখ খুলল তখন সে চমকে বলল, এই বুড়ি চুপ করে কিভাবে বসে আছে, গিয়ে দেখি। ইন্সপেক্টর চেয়ার থেকে উঠে অন্ধকার কোঠরির দিকে এগোল। যেই সে সেখানে পৌঁছাল তখন কমলা দেবীকে মাটিতে পড়ে দেখে মনে হলো যেন সেই দুনিয়া থেকে চলে গেছে। রমাকান্ত সিন্ধে অহংকারী হাসি দিয়ে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এ বুড়ি গুজারগাই, হ্যাঁ, চলো, বড় মুশকিলে জান ছেড়েছে তুই। তার চোখে একটা রাক্ষসী সন্তোষ ছিল। চলো, গিয়ে তোর মেয়েকে এই খবর শোনাই, দেখি কিভাবে আমাদের পোশাক এখানে খোলাবে। এটা বলতে বলতে সে হাসতে হাসতে সেখান থেকে চলে গেল। রমাকান্ত সিন্ধে রাধিকা সিংকে যে কমরায় বন্দি করেছিল সেই দরজার কুণ্ডি খুলে ভিতরে ঢুকল। ভিতরে ঢুকতে সে জোরে জোরে হাসতে লাগল। রাধিকা যখন ইন্সপেক্টরের দিকে তাকাল তখন জল এবং ভয়ে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে দৌড়ে রমাকান্ত সিন্ধের কাছে এসে বলল, আমার মায়ের অবস্থা কেমন, আমাকে তাদের সাথে দেখা করতে দাও, আমি হাত জোর করছি। সে অসহায়ভাবে গোঙাতে লাগল। ইন্সপেক্টর ধিক্কার দিয়ে বলল, তোকে সেই বুড়ির সাথে দেখা করতে এখন পরের জন্মের অপেক্ষা করতে হবে। রাধিকা শরীর থেকে যেন জীবনই বেরিয়ে গেল। আমার মা কোথায়, তার কি হয়েছে, ঠিক তো আছে না? সে কাঁপতে কাঁপতে জিজ্ঞাসা করল। ইন্সপেক্টর হাসতে হাসতে বলল, বুড়ি এক কোণে পড়ে আছে, মরে গেছে। এটা শুনে রাধিকার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে একদম পাথরের মতো স্থির হয়ে গেল। তৎক্ষণাৎ রাধিকা রমাকান্ত সিন্ধেকে ধাক্কা দিয়ে পিছনে সরিয়ে আওয়াজ দিতে দিতে অন্ধকার কোঠরির দিকে দৌড়াল। সেখানে পৌঁছে সে দেখল যে কমলা দেবী অজ্ঞান অবস্থায় মাটিতে পড়ে আছেন। মাকে এমন পড়ে দেখে রাধিকার হৃদয় ফেটে যাচ্ছিল। সে কমলা দেবীর কাছে পড়ে গেল। মা, মা, চোখ খোলো, মা, কি হয়েছে তোমার? দেখো, আমি রাধিকা, আমি এসে গেছি, বলো তো কিছু মা। রাধিকা জোরে জোরে মাকে নাড়াতে লাগল, কিন্তু কমলা দেবী শান্ত এবং অজ্ঞান ছিলেন। তখনই রমাকান্ত সিন্ধে এসে বলল, এ ছোকরি, বুড়ি গুজারগাই না ড্রামা করছিস তুই? সে একজন কনস্টেবলকে ডাকল। দুজন কনস্টেবল দৌড়ে এসে ইন্সপেক্টরের কথাই বলল, এই বুড়িকে এখান থেকে তুলে দিয়ে যাও এবং ঠিকানা লাগাও, কেউ জিজ্ঞাসা করলে বলো অ্যাক্সিডেন্টে মারা গেছে। সিপাহীরা তাড়াতাড়ি কমলা দেবীকে তুলতে চেষ্টা করল। রাধিকা চিৎকার করে উঠল এবং বলল, কেউ হাত লাগাস না আমার মাকে। এবং তৎক্ষণাৎ রাধিকা অস্থির হয়ে ইন্সপেক্টর রমাকান্ত সিন্ধের কলার ধরে ফেলল এবং চিৎকার করে বলল, তোমাদের আমি এমন শাস্তি দেব যে শাস্তি আজ পর্যন্ত জীবনে কেউ পায়নি। রমাকান্ত সিন্ধে এক ঝটকা দিয়ে গলা ছাড়িয়ে নিয়ে বলল, আবে যা রে ছুঁইমুই, কার কাছে শিকায়েত করবি? ডিএসপি থেকে এএসপি সব আমার বেটি ভাইবোন, কেউ হাত লাগাতে পারবে না আমার ওপর। সে আরও একবার রাধিকাকে ঠেলে দিল যাতে তার আওয়াজ না শোনা যায়। রাধিকা জলভরা চোখে মায়ের জন্য দাঁড়িয়ে মাটিতে পড়া তাদের ঠান্ডা মুখ দেখে হচকচিয়ে বলল, মূর্খরা। তখনই সেই হড়বড় এবং নির্দয়তার মাঝে কমলাদেবীর শ্বাস আবার ধীরে ধীরে চলতে লাগল। একটা হালকা কড়াহের মতো আওয়াজ এলো এবং তারপর তাদের পাতায় কম্পন অনুভূত হল। রাধিকার চিৎকার এক মুহূর্তের জন্য থেমে গেল এবং তারপর সে জোরে বলল, মা, মা, শুনছ? কমলাদেবীর চোখ ধীরে ধীরে খুলল। তারা অজ্ঞান থেকে উঠে প্রথমে ধীরে ধীরে মেয়ের দিকে তাকালেন, তারপর শ্বাস গভীর হল। রাধিকা চিৎকার করে তাদের গলা জড়িয়ে ধরল, মা, তুমি জীবিত? রমাকান্ত সিন্ধে এবং সিপাহীরা সেই মুহূর্তে থরথর করে কাঁপতে লাগল। ইন্সপেক্টরের অহংকারী হাসি দিয়ে বলল, আরে বুড়ে, তুই তো জীবিত, আমার মনে হয়েছিল তুই তো টপকে গেছিস। চলো, কোনো কথা নেই, এখন দুজন মা মেয়েকে পুরো জীবন এই থানায় পচাবো। এবং ওদিকে তার বড় বোন এএসপি বৈশালী সিং অনেকক্ষণ ধরে তার মা কমলা দেবী এবং ছোট বোন রাধিকা সিংকে কল করছিল, কিন্তু তাদের নম্বর বন্ধ আসছিল। বৈশালী সিং যে এই শহরে তার কর্তব্য পালন করছিল, সপ্তাহে শুধু একবারই বাড়ি আসতে পারত, কিন্তু যখন অনেকক্ষণ ধরে রাধিকা এবং তার মায়ের ফোন না লাগল তখন বৈশালী সিংয়ের মনে অদ্ভুত চিন্তা আসতে লাগল। জানি না কেন কল লাগছে না, ঠিক তো আছেন না মা এবং রাধিকা? তখনই বৈশালী সিংয়ের মনে পড়ল যে তার বাড়ির কাছে যে ছেলে থাকে। বৈশালী সিং বলল, তাকে কল করে জিজ্ঞাসা করি। তখনই বৈশালী সিং তার মোবাইলে ফয়জান রাওয়ের নম্বর ডায়াল করল। হ্যাঁ ফয়জান, আমার বাড়ি গিয়ে দেখো তো, আমার মা এবং বোনের নম্বর লাগছে না, সব খ্যারিয়াত তো। ফয়জান বাড়ি থেকে বাইরে বেরিয়ে দেখল বাড়িতে তালা লাগানো। আই এম আউটসাইড ইয়োর হাউস, বাট দ্য গেট ইজ লকড। এটা শুনে বৈশালী সিং খুব চিন্তিত হয়ে গেল। সে তখনই বাড়ি যাওয়ার সিদ্ধান্ত নিল এবং এএসপি বৈশালী সিং তার অন্যান্য পুলিশ অফিসারদের সাথে গাড়ির কাফেলা নিয়ে তার শহরের দিকে রওনা দিল। গাড়িতে বসে সে লাগাতার তার মা এবং বোনের কথা ভাবছিল। কোথায় চলে গেলেন তারা দুজন?
কিছুক্ষণ পর বৈশালী সিং তার গাড়ি নিয়ে পুলিশ অফিসারদের সাথে বাড়ির বাইরে পৌঁছালো। তখন বাড়িতে লাগানো তালা দেখে এবং এদিক ওদিক লোকজনকে জিজ্ঞাসা করতে লাগল, কিন্তু কারো কাছে তাদের সম্পর্কে কোনো খবর ছিল না। পুলিশ অফিসাররা বাড়ির তালা ভেঙে ভিতরে ভালোভাবে তল্লাশি করল। মুলিং লেফট, মুভিং টু দ্য নেক্সট রুম, কিন্তু ভিতরেও কেউ ছিল না। এখন বৈশালী সিং তার মা এবং বোনের নিখোঁজ হওয়ার খবর জানতে সেই পাশের থানায় পৌঁছাল। তখন ইন্সপেক্টর রমাকান্ত সিন্ধে তার অফিসে বসে চা খাচ্ছিল এবং যেই সে বৈশালী সিংয়ের পোশাকে লাগানো তারা এবং অশোক স্তম্ভ দেখল এবং তার পিছনে দাঁড়ানো ভালো ভালো পুলিশ অফিসার দেখে চমকে উঠল এবং তৎক্ষণাৎ রমাকান্ত সিন্ধে চায়ের কাপ টেবিলে রেখে ইন্সপেক্টর রমাকান্ত সিন্ধে ভয়ে ভয়ে দাঁড়িয়ে স্যালুট মারল। জি ম্যাডাম, হুকুম করুন, কিভাবে আসা হলো? এএসপি বৈশালী বলল, আমার মা এবং বোন নিখোঁজ, তাই আমি চাই যে ৩ ঘণ্টার মধ্যে আমার মা এবং বোনকে খুঁজে বের করো যে তারা কোথায়। ইন্সপেক্টর খুব ভদ্রভাবে বলল, জি ম্যাডাম, আমরা খুব তাড়াতাড়ি মা এবং বোনকে খুঁজে বের করব, কিন্তু যদি আপনার কাছে তাদের কোনো ছবি থাকে তাহলে খুঁজতে সুবিধা হবে। বৈশালী সিং বলল, ছবি তো নেই। আচ্ছা রাখো জরা, মোবাইলে দেখি। সে মোবাইলের গ্যালারিতে ছবি খুঁজতে লাগল। ও হ্যাঁ, পেয়ে গেছি, এই নাও। ইন্সপেক্টর রমাকান্ত সিন্ধে খুব ভালোভাবে বলল, তাড়াতাড়ি দেখান, এবং যেই বৈশালী সিং তার মোবাইল ইন্সপেক্টরের হাতে দিল, রাধিকা এবং কমলাদিমির ছবি দেখে ইন্সপেক্টরের মুখ উড়ে গেল, তার হাত কাঁপতে লাগল। বৈশালী সিং বলল, কি হলো, ঠিক তো আছো তুমি? ইন্সপেক্টরের হৃদয়ের ধরফরনি বেড়ে গেল এবং মুখ থেকে ঘাম টপকতে লাগল। বৈশালী সিং কঠোর আওয়াজে বলল, কি হলো, বলো কি এসব? ইন্সপেক্টর কাঁপা আওয়াজে বলল, কিছু না ম্যাডাম, আমরা তাদের তাড়াতাড়ি খুঁজে বের করব, আপনি যান। বৈশালী সিংয়ের ইন্সপেক্টরের ওপর একটু সন্দেহ হল, কিন্তু বলল, তাড়াতাড়ি খুঁজো তাদের। রমাকান্ত সিন্ধে ঘাবড়ে গিয়ে বলল, জি ম্যাডাম, খুব তাড়াতাড়ি বের করে নেব, আপনি চিন্তা করবেন না। বৈশালী সিং সেখান থেকে যাওয়ারই ছিল, তখনই লকআপ থেকে কোনো মহিলার দুঃখ ভরা চিৎকার শোনা গেল, আমাদের ছেড়ে দাও। এএসপি বৈশালী হঠাৎ থেমে গেল, তার চলা থেমে গেল। সে পিছনে ফিরে ইন্সপেক্টরের দিকে তাকাল। এএসপি জোরে আওয়াজে ইন্সপেক্টরকে বলল, এই আওয়াজ কার? ইন্সপেক্টরের মুখ সাদা হয়ে গেল, ঠোঁট কাঁপতে লাগল, সে চোখ নামিয়ে নিল। তখনই এএসপি চিৎকার করে বলল, আমি জিজ্ঞাসা করছি, কে চিৎকার করছে ভিতরে? ইন্সপেক্টর কিছু বলতে পারল না, শুধু হেঁচকি তুলতে লাগল। ম্যাডাম, ও একজন মহিলা আছে। ছোট্ট বিষয় ছিল, কিন্তু এখন এএসপি বৈশালী নিজেকে আর থামাতে পারল না। সে তাড়াতাড়ি সেই লকআপের দিকে দৌড়াল। যেই সে দরজা খুলল, তার পা থেমে গেল, তার শ্বাস থেমে গেল। লকআপের ভিতর যে দৃশ্য ছিল তা তার হুঁশ উড়িয়ে দিল। সেখানে মাটিতে পড়ে ছড়ানো চুল এবং নোংরা কাপড়ে তার নিজের মা কমলা দেবী এবং ছোট বোন রাধিকা সিং বসেছিল। এএসপি বৈশালী সিং কাঁপতে কাঁপতে তার মা এবং বোনের সামনে দাঁড়িয়েছিল। কমলা দেবী যেই মেয়েকে দেখলেন তিনি ফুপিয়ে কেঁদে উঠলেন। কমলা দেবী কাঁদতে কাঁদতে বললেন, বেটি, তুই এখানে কিভাবে এলি? ভগবান তোকে পাঠিয়েছে, আমাদের তো মনে হয়েছিল এখন কেউ বাঁচাবে না। বৈশালী হাঁটু গেড়ে বসে তার মায়ের পা ধরে ফেলল। মা, এটা কে করেছে? কে তোমাদের এখানে বন্দি করেছে? রাধিকা সিং যে কোণে সিটিয়ে বসেছিল ধীরে ধীরে মাথা তুলে দেখল তার বোন সামনে দাঁড়িয়ে। তখন তাড়াতাড়ি বোনের কাছে গিয়ে তার বোনের বুকে লিপটে ধরল এবং কাঁপা আওয়াজে বলল, দিদি, ওই ইন্সপেক্টর এবং এই পুলিশরা খুব খারাপ, এরা আমাদের সাথে খুব খারাপ করেছে। দিদি, যখন আমরা ট্র্যাক্টরে আখ নিয়ে বিক্রি করতে যাচ্ছিলাম তখন এরা আমাদের থামিয়ে দিল এবং গাড়ির কাগজ চাইল। যখন আমি কাগজ দিলাম তখন কাগজ ছিঁড়ে ফেলল এবং টাকা চাইতে লাগল। আমি মানা করলাম, তখন মাকে ধাক্কা দিল, এবং যখন আমি বিরোধ করলাম তখন আমাদের থানায় নিয়ে এলো। মাকে মারল, আমাকেও, এবং বলল কেউ আমাদের কথা শুনবে না। বৈশালীর মুখে রাগের আগুন ছড়িয়ে পড়ল, তার চোখ লাল হয়ে গেল। একজন অফিসার নয়, এখন একজন মেয়ে এবং বোন দাঁড়িয়েছিল সেখানে। সে ধীরে ধীরে উঠল এবং লকআপ থেকে বাইরে বেরিয়ে এলো। ইন্সপেক্টর এবং বাকি সিপাহীরা ভয়ে পিছনে সরে গেল। এএসপি গর্জন করে বলল, পোশাক পরে তুমি মহিলাদের উপর হাত তুলেছ, তাও আমার মা এবং বোনের ওপর? ইন্সপেক্টর হেঁচকি তুলে বলল, আমরা ম্যাডাম, ভুল হয়ে গেছে, চিনতে পারিনি। এএসপি বৈশালী চিৎকার করে বলল, ভুল নয়, পাপ করেছ তুমি। সে তৎক্ষণাৎ একজন আইপিএস অফিসারকে আদেশ দিল, ইন্সপেক্টর এবং জড়িত সিপাহীদের সবাইকে ডিউটি থেকে সাসপেন্ড করা হোক এবং তাদের পোশাক খুলে নাও।
এক্ষুনি আইপিএস অফিসার দুজন পুলিশ অফিসারকে আদেশ দিল। দুজন পুলিশ অফিসার এগিয়ে এসে সবার সামনে থানায় জোর করে ইন্সপেক্টর এবং সেই দুজন সিপাহীর বেল্ট এবং টুপি খুলে নিল। থানায় সবাই নীরব ছিল। এএসপি বৈশালী এগিয়ে এসে বলল, এখন এদের সেই লকআপে ঢোকাও যেখানে এরা আমার মা এবং বোনকে রেখেছিল, এবং এদের দিনে শুধু একবার খাবার দাও, এবং তাও শুকনো রুটি। পুলিশ অফিসাররা আদেশ পালন করল। ইন্সপেক্টর এবং তার দুজন সঙ্গী সেই সেলে ঢুকিয়ে দেওয়া হলো। বৈশালী দরজা বন্ধ করতে করতে বলল, এখন অনুভব করো সেই অপমান যা প্রত্যেক নির্দোষ মহিলা এখানে সহ্য করে। থানার বাইরে মিডিয়া এবং অফিসাররা জমা হয়ে গিয়েছিল। বৈশালী সবার সামনে বয়ান দিল, আইন সবার জন্য সমান, চাহে অপরাধী পুলিশের পোশাকেই কেন না হোক। কমলা দেবী এবং রাধিকাকে সম্মানের সাথে থানা থেকে বাইরে আনা হলো। বৈশালী তার মায়ের হাত ধরে বলল, এখন কেউ তোমার সাথে অন্যায় করবে না মা, যতক্ষণ তোমার মেয়ে জীবিত আছে। থানার ওপরে হাওয়ায় তিরঙ্গা উঠছিল এবং প্রথমবার সেই ইমারতে ইনসাফের গুঞ্জন শোনা যাচ্ছিল। কাহিনী এখানে শেষ হয়, কিন্তু একটা মজবুত শিক্ষা নিয়ে। যদি তুমি সত্যের পথে একা দাঁড়াও, তাহলে মনে রাখো তোমার একটা চিঙ্গারি পুরো ব্যবস্থায় লাগা আগুন নেভানোর ক্ষমতা রাখে। জয় সব সময় সত্যের হয়। যদি তোমাদের এই কাহিনী পছন্দ হয় তাহলে লাইক করো এবং যতটা সম্ভব লোকের কাছে শেয়ার করো, এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমরা তোমাদের জন্য এমনই প্রেরণাদায়ক কাহিনী নিয়ে আসতে থাকব। তো বন্ধুরা, এই কাহিনী শুধুমাত্র মনোরঞ্জন এবং শিক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এতে দেখানো সব চরিত্র, ঘটনা এবং সংলাপ কাল্পনিক। কোনো বাস্তব ব্যক্তি, প্রতিষ্ঠান বা ঘটনার সাথে এর কোনো সম্পর্ক নেই। দয়া করে এটাকে শুধু কাহিনী হিসেবে দেখো এবং আনন্দ করো। আমরা কারো অনুভূতিতে আঘাত করতে চাই না।